শেখ হাসিনার ভয় ছিল যদি এনটিভি এবং বাংলাভিশন সহ আরো দুই একটা গণমাধ্যম যদি সত্য তুলে ধরে তাহলে তার ক্ষমতার মসনদ যে কোনো সময় ধসে পড়তে পারে। এনটিভি বাংলাভিশন এরা গত 16 বছর ধরে যুদ্ধ করে আসছে। এই যে সত্য নিউজ সম্প্রচার না করার একটা যাতনা, একটা দায়বদ্ধতা, একটা কষ্ট, আরেকটা হলো আমি আমার চোখের সামনে দেখছি যে আমার রুটি রোজের জায়গা বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি এবং চ্যানেল 24 এই চারটাই ছিল শেখ হাসিনার প্রথম শত্রু আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাভিশনের বিশেষ আয়োজন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এই জুলাই মাস জুড়েই আমাদের জুলাই অভ্যুত্থানের প্রতিটা দিনের ঘটনাবলী নিয়ে আমরা এই আলোচনা পর্ব সাজিয়েছি। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন এনটিভির সিওসি অর্থাৎ চিফ অফ করেসপন্ডেন্ট শফিক শাহীন ভাই, আর আপনাদের সাথে আছে আমি সুজন। শফিক শাহীন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা তো বলিনি যে আসলে কোন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু আজকে 18ই জুলাই। এই জুলাইটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন। স্মরণীয় দিন এই অর্থে এরকম যে আমরা যারা মিডিয়া কর্মী ছিলাম যখন আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময় মিডিয়ার ওপর একটা খড়গ নেমে আসে প্রথম আজকের দিনে। বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি এবং চ্যানেল 24 এই চারটে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয় কিছু সময়ের জন্য। অর্থাৎ এটা আমাদের জন্য একটা প্রথম ধাক্কা ছিল। তা আসলে আপনিও সেই ট্রমার মধ্যে, সেই সময় তো আমরা একটা ট্রমায় পড়ে গিয়েছিলাম মিডিয়া কর্মীরা, তা আসলে সেই ট্রমের মধ্যে আপনিও ছিলেন। সেই দিনের অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ সুজন। সেটি আসলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সময় ছিল, দিন ছিল আমাদের কাছে। যেহেতু আমি এনটিভির মতো একটি জনপ্রিয় এবং সর্বজন গ্রহণীয় বিশ্বাসযোগ্য একটি টিভি চ্যানেলের দায়িত্বে আছি, নিউজ রুমের রিপোর্টারদের সাথে মিলেমিশে কাজ করছি। তো সেই সময়টাতে আমি যেহেতু রিপোর্টারদেরকে পরিচালনা করি, তাদেরকে বাহিরে পাঠানো, অ্যাসাইনমেন্ট কভার করানো, তাদের খোঁজ খবর নেয়া, তারা ঠিকমতো অ্যাসাইনমেন্ট কভার করতে পারলো কিনা, সেই পরিস্থিতিতে সেদিনই আমাদের একজন রিপোর্টার মিসবাহ হাসান, সে উত্তরাতে সে গিয়ে আহত হয় এবং তাকে ঘিরে ধরে রাখে যে আমরা কেন সঠিক তথ্য দিচ্ছি না। আন্দোলনকারী যারা আছে তাদের একটা অংশ, আবার আরেকটা অংশ আবার তাকে রক্ষা করার চেষ্টা করে, একটা অংশ তার উপর হামলা করে তাকে ক্ষিপ্ত হয়ে গেছে, আবার আরেকটা অংশ আমাদের সীমাবদ্ধতা, সরকারের যে খড়গহস্ত, রক্তচক্ষু এবং বিধিনিষেধ সেটা তারা জানে। তারা বলে যে ওই যেই পক্ষ হামলা করছে তাদেরকে বলে যে দেখো, এনটিভি, বাংলাভিশন এরা গত 16 বছর ধরে যুদ্ধ করে আসছে। এরা বিরোধী দলের যে কোনো সংবাদ এরা কায়দা কানুন করে হলেও হেডলাইনে রাখার চেষ্টা করেছে। আজকে কেন পারছে না? নিশ্চয়ই তাদের কোনো সীমাবদ্ধতা আছে। তো সেরকম পরিস্থিতিতে যখন ওখান থেকে আমাদেরকে ফোন দেয়া হলো যে আপনার সহকর্মীকে আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনারা লাইভ ডিভাইস না পাঠাবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা লাইভ না করবেন, আমাদের কথা লাইভে তুলে না ধরবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই সহকর্মীকে আমরা এখান থেকে ছাড়বো না। তখন আমি তাদের সাথে বললাম যে দেখুন, আমাদের তো সদিচ্ছা আছে যে আমরা লাইভ করি, কিন্তু আমাদের কাছে একটা বাধা আছে, সেই বাধাটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে করে সময় ক্ষেপণ হচ্ছিল। সেটা কি 18 তারিখ সে উত্তরাতে গিয়ে বাংলাদেশ মেডিকেল, আধুনিক মেডিকেল যেটা, সেইখানে গিয়ে সেখানে আহত এবং নিহতদের তথ্য মানে সংগ্রহ করতে গিয়েছিল মিসবাহ হাসান। আমাকে বলে গিয়েছিল, আমি বলেছিলাম যে তুমি সাবধানতার সাথে দায়িত্ব পালন করিও, কারণ সেখানে তো আওয়ামী লীগও
সাংবাদিকদেরকে মারছে, ছাত্রলীগ মারছে, যুবলীগ মারছে, তো সেই জায়গাটাতে নিরাপদ থেকে দায়িত্ব পালনের সেরকম একটা পরিস্থিতিতে ওই দিন আমাদেরকে কিন্তু প্রেসার দেওয়ার জন্য, হুমকি দেওয়ার জন্য আমাদেরও কিন্তু প্রায় 30 মিনিটের মতো সম্প্রচার বন্ধ রাখে, অর্থাৎ মুহূর্তের ভিতরে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। আমরা ভয়াবহ রকমের একটা প্রেসারে পড়ি যে কি হতে চলেছে, আমরা কি আবার সম্প্রচারে ফেরত আসবো, আমরা দর্শকদেরকে কি বলবো। এই ধরনের একটা বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু গত বছরের 18 জুলাই আমরা সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়েছে। মানে ওটা কিন্তু ছিল হচ্ছে সন্ধ্যা 6টার সময় ঘটনা। হ্যাঁ, 6টার সময়, কিন্তু বিকাল থেকেই যখন একের পর এক খবর আসতেছে যে গুলি করা হচ্ছে, কেউ কেউ নিহত হচ্ছে, শত শত আহত হচ্ছে, সেই পরিস্থিতিতে আমার সহকর্মীরা যখন রাজধানীর বিভিন্ন প্রান্তে এই দৃশ্য কভার করার জন্য গেল, তখন উত্তরাতে আমাদের এক সহকর্মী সেখানে গিয়ে সে আহত হলো, এবং আমাদের আরেকজন সহকর্মী নাজিবুর রহমান, সেও আহত হলো আরেকটা স্পটে। এই ধরনের যখন পরিস্থিতি, তখন এই ঘটনাগুলি যেন আমরা 7:30টার আমাদের যে প্রাইম টাইম বুলেটিন, আপনাদেরও বুলেটিন 7:30টায়, আমাদেরও বুলেটিন 7:30টায়, আমরা যেন ওই ঘটনা প্রাইম টাইম বুলেটিনে আমরা যেন ধরতে না পারি, সেজন্য কিন্তু আগেই আমাদেরকে সতর্ক করা হলো, অর্থাৎ হুমকি দেওয়া হলো, সম্প্রচার বন্ধ করে যদি তোমরা এরপরেও দেখাও তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে তোমাদেরকে কিন্তু আমরা সম্প্রচার বন্ধ করে দেব। তো সেই সময় আমরা বুঝার চেষ্টা করলাম যে কি হচ্ছে। আমাদের যারা কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যোগাযোগ করার, গভর্নমেন্ট থেকে বলে যে কই না, তো আমরা তো বন্ধ করিনি, নিশ্চয়ই আপনাদের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, কোনো সমস্যা হয়েছে। কনফিউজিং একটা পরিস্থিতি। এটা আমরা তখনই বুঝতেছিলাম যখন আমরা 16ই জুলাই রংপুরে, আমি যদি আপনাকে 2 দিন আগের ঘটনায় নিয়ে যাই, 16ই জুলাই দুপুরবেলা যখন আমরা রংপুরে সরাসরি সেখানে দেখলাম যে আমাদের লাইভ ফুটেজ আসতেছে, সেখানে দেখলাম যে পুলিশ গুলি করতেছে এবং আন্দোলনকারী ছাত্ররা তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। তো তখন আমরা দেখলাম যে সেখানে মানে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই ঘটনা, সেই দিনের সেই ঘটনা, আমরা চিন্তা করলাম যে আমরা সরাসরি সম্প্রচার করব। তো সেই ঘটনা সরাসরি সম্প্রচার করতে গিয়ে আমরা দেখলাম যে তখনও তো আমরা আবু সাঈদের নাম জানতাম না, যে ও আবু সাঈদ, এবং আবু সাঈদ সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে পুলিশ গুলি করেছে। আমরা তো তাকে আন্দোলনকারী হিসেবেই তখন সেই দৃশ্য এনটিভির ক্যামেরায় ধরা পড়ে এবং সেটা সরাসরি সম্প্রচার হয়। এবং এই ঘটনায় বোধহয় মানুষের সিম্প্যাথির যে জায়গাটা, সারা দেশের মানুষের যে বিবেকের জায়গাটা, এটা সরাসরি একজন মানুষ, নিরস্ত্র একজন মানুষ হাত এরকম করে দিয়ে আছে, তাকে গুলি করে মেরে ফেলা হলো, মানে গুলি করা হলো সরাসরি। দেন পরবর্তী, এবং এটা আমরা লাইভ দেখতেছি, সারা বিশ্বের মানুষ, বিশেষ করে সারা দেশের মানুষ, এটাই বোধহয় সর্বপ্রথম নাড়া দেয়া শুরু করলো। একদম। এই ঘটনার জন্য তো কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা তো জানতাম না যে এইভাবে পুলিশ একদম কাছ থেকে একটা নিরস্ত্র, একটা নিরীহ, একটা সাহসী ছেলেকে পুলিশ গুলি করে দিবে। সেইটার জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কিন্তু সেই ঘটনা যখন ঘটে গেল, সারা বিশ্বে যখন এটি ছড়িয়ে পড়ল, তখন কিন্তু এনটিভি কর্তৃপক্ষের উপরে ভয়াবহ প্রেসার আসলো যে এই ভিডিও ফুটেজ নামাতে হবে, আর না হলে কিন্তু আপনাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে, আপনাদের সমূহ ক্ষতি করা হবে। আমাদের মালিক পক্ষ কিন্তু তখন সরকারের সেই চাপের কাছে কিন্তু নতি স্বীকার করেনি, এবং তারা বলেছিল যে আপনাদের এটা অনলাইন থেকে, অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক থেকে এটা নামিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে। আমাদের মালিক পক্ষ কিন্তু এটা টেকনিক্যালি বোধহয় আপনারা মানে কিভাবে ম্যানেজ করলেন? টেকনিক্যালি ম্যানেজ করা হয়েছে। আমাদের মালিক পক্ষ বলছে, দেখুন, যেই ঘটনা আমরা পরিকল্পিতভাবে অন এয়ার করিনি, যেটা ন্যাচারালি ঘটে গেছে, পুলিশ গুলি করেছে, সেটা সরাসরি সম্প্রচার হয়েছে।
আমাদের সরাসরি সম্প্রচারের কারণে তো পুলিশ গুলি করেনি, বরং পুলিশ গুলি করেছে সেটা সরাসরি সম্প্রচার হয়েছে এবং কেউ তো জানিও না যে আসলে এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। তো সেই দৃশ্য যেহেতু লাইভে সারা বিশ্বের মানুষ দেখছে, বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ, তো সেই ঘটনা এখন আমরা নামিয়ে ফেললে তো আর এই ঘটনা মিথ্যা হয়ে যাবে না। এবং একই সাথে অন্য টেলিভিশনগুলোতেও তো এই ফুটেজ ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তখন অন্যান্য টেলিভিশন তখন আমাদের রংপুর করেসপন্ডেন্ট তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের কাছ থেকে ফুটেজ নিয়েছে, ঢাকায় আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের কাছ থেকে তখন সেই ফুটেজ নিয়েছে। তো সেইভাবে এই ঘটনা আপনি জেনে থাকবেন যে এই ঘটনার পরে যখন আমরা আমাদের রংপুর করেসপন্ডেন্ট এবং ক্যামেরা পার্সনকে আমরা যখন ঢাকায় নিয়ে আসি এবং এখানে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং নুসরাত তাবাসসুম তারাও এসেছিল, তখন তারা বলেছিল যে আবু সাঈদের ওই নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য দেখে তারা ফুঁসে উঠেছিল এবং আন্দোলন বেগবান হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে, যার কারণে সেই আন্দোলন ধাপে ধাপে পরিণতির দিকে গিয়েছে। তার মানে হচ্ছে আমরা এই ঘটনাগুলো যেন মিডিয়াগুলো ভালোভাবে তুলে ধরতে না পারে, মানুষকে দেখাইতে না পারে, যেভাবে মানুষ তৎকালীন সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছিল, এত নির্মমতা যেন মানুষগুলোকে দেখাইতে না পারে। এই জন্যই বোধহয় প্রথম সরকার বিরোধী চ্যানেল হিসেবে যেগুলো মানে খুব টার্গেটেড ছিল, সেই চ্যানেলগুলোকে প্রথম মানে সম্প্রচার বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা শুরু হয়। এবং এটারই বাস্তবতা হচ্ছে 18 জুলাইয়ের সন্ধ্যা 6টা। জি, এটা আপনি একদমই ঠিক বলেছেন। দেখুন, সরকার কখন তার তথ্য গোপন করতে চায়, যখন সেটা তার বিরুদ্ধে যায়। আমরা ধরেন বাংলাভিশন, এনটিভি, আমরা কিন্তু গণমানুষের কথা বলার চেষ্টা করেছি। দীর্ঘ 16 বছর আমাদের যে লড়াই, আমাদের মালিক পক্ষের যে লড়াই, আমাদের মালিক পক্ষ, আপনার মালিক পক্ষ, তারা একের পর এক হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, নানাভাবে তাদের উপর হামলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা জেল খেটেছেন এবং কেউ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু যে ঘটনা মানুষের জন্য, যে ঘটনা মানুষকে নিয়ে, যে ভয়াবহতা, সেই ভয়াবহতা যদি প্রকাশ পায় তাহলে তো আর স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতায় থাকার ন্যায্যতা আর থাকে না। সেজন্যই কিন্তু সে এই মিডিয়ার উপরে, গণমাধ্যমের উপরে খড়গহস্ত হয়েছে। বিশেষ করে এনটিভি এবং বাংলাভিশনের দিকে তখন কিন্তু আন্দোলনকারীদের দৃষ্টি সবচেয়ে বেশি ছিল। কারণ হলো এই গণমাধ্যমগুলি দায়িত্বশীল গণমাধ্যম এবং 16 বছর ধরে তারা দীর্ঘ 16 বছর ধরে যে কোনো ভাবেই হোক ধীরে ধীরে টিকে থেকে বিরোধী মত, মজলুমদের পক্ষে কথা বলে আসছে, মজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা তুলে ধরে এসেছে এবং সুযোগ পেলেই কিন্তু বিরোধী দলের নিউজ কিন্তু তখন আমরা হেডলাইনে রেখেছি। এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করেছি, যার কারণে মানুষও কিন্তু এই গণমাধ্যমগুলোর দিকে তাকিয়ে থাকতো দিন শেষে যে এই গণমাধ্যমগুলো কি তথ্য দেয়। যার কারণে শেখ হাসিনার ভয় ছিল যদি এনটিভি এবং বাংলাভিশন সহ আরো দুই একটা গণমাধ্যম যদি সত্য তুলে ধরে তাহলে তার ক্ষমতার মসনদ যে কোনো সময় ধসে পড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু তার ছিল। আপনি দেখবেন যে সাংবাদিকদেরকে ডেকে নেয়া, গণমাধ্যম কর্মীদের ডেকে নেয়া, সম্পাদকদেরকে ডেকে নেয়া, সেখানে তাদেরকে ব্রিফ করা, তাদেরকে দিয়ে মিথ্যা প্রশ্ন করানো, সাজানো প্রশ্ন করানো, মানে হুমকি দেয়া এবং তাদেরকে দীর্ঘ সময় ধরে এঙ্গেজমেন্টে রাখা যেন তারা এখানে এসে পলিসি নিতে না পারে, সেই ঘটনাগুলি কিন্তু ধারাবাহিকভাবে ঘটেছে। এবং আমরা দেখতাম যে মাঝে মধ্যে আপনার 1 মিনিট 2 মিনিট আমাদের স্ক্রিন নাই, ঝিরঝির করে ব্ল্যাক হয়ে যায়। সেটা হলো যে মাঝে মধ্যেই তারা করত। আপনি দেখেন যে ইন্টারনেট তারা এই দিন বন্ধ করে দিয়েছে, আজকের দিনে ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে, তারা ডেটা সেন্টার নিজেরা জ্বালিয়ে দিয়েছে। সেখানে আবার তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলে যে আমরা তো বন্ধ করি নাই, এটা তো বন্ধ হয়ে গেছে, অর্থাৎ স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকেছে এই জন্য বন্ধ হয়ে গেছে। মানে এরকম ট্রোল হয়েছে কিন্তু তখন তার কথা নিয়ে, সেটা কিন্তু আজকের দিনেই হয়েছে। তা শফিক ভাই, আমরা একটা বিষয়
তখন তো একদিকে যেরকম আন্দোলনকারীদের তোপের মুখে আমরা ছিলাম সাংবাদিকরা, তারা বারবার বলছিল যে এত ঘটনা হচ্ছে আপনারা কেন দেখাচ্ছেন না। উল্টো একদিকে সরকারের তোপের মুখে পড়ে আমাদের চ্যানেল বন্ধ হওয়ার উপক্রম, মানে আমাদের একটা সম্প্রচার তখন বন্ধই করে দেয়, বন্ধ বলা চলে। পরবর্তী সিদ্ধান্ত যেহেতু আমরা জানি যে আসলে বন্ধ করে দিবে নাকি না এটা আবার খুলে দিবে, এই যে পরিস্থিতিটা আমাদের কাটানো, ঠিক সন্ধ্যা 6টায় যখন আমরা আনুষ্ঠানিকভাবে দেখলাম যে আমাদের সম্প্রচার বন্ধ, তো সেই জায়গা থেকে তখনকার নিউজরুমের পরিবেশ, সাংবাদিকদের পরিবেশ, আপনি একজন সাংবাদিক লিডার হিসেবে তখন আসলে কিভাবে এটা কভার করেছেন, বা এটাকে আপনি কি দেখেছেন তখন সবার মধ্যে যে অবস্থাটা, তখন নিউজরুমের পরিবেশ কেমন ছিল? এটা ওই সময়ের যে প্রেক্ষাপটটা, এটা আসলে বলে বোঝানো যাবে না কি ধরনের শোক, বিহ্বলতা এবং একটা মানসিক যে প্রেসার, এই যে সত্য নিউজ সম্প্রচার না করার একটা যাতনা, একটা দায়বদ্ধতা, একটা কষ্ট। আরেকটা হলো আমি আমার চোখের সামনে দেখছি যে আমার রুটি রোজের জায়গা, আবার আন্দোলনকারী যারা আছে এদেশের ম্যাক্সিমাম মানুষ তাকে আছে যে গণমাধ্যমগুলি, সেই গণমাধ্যমগুলি আপনার বন্ধ, সেখানে কোনো ছবি নাই, সম্প্রচার বন্ধ। সেই পরিস্থিতিটা একেবারেই ভয়াবহ। আবার এই পরিস্থিতির ভিতরে আমরা শুনছি যে আমাদের একের পর এক কর্মী আহত হচ্ছে, আমাদের গাড়িতে আগুন দিচ্ছে, আমাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে। আরেকটা হলো যে আন্দোলনকারীদের কাছে তো আমাদের তথ্য পৌঁছায় নাই, কারণ যারা মূল নেতৃত্বে ছিল তারা তো কেউ এক জায়গায় স্থির ছিল না। তারা কখন টেলিভিশন খুলে দেখবে যে আমরা কি তথ্য সম্প্রচার করছি, আমরা পাচ্ছি কিনা, আমাদের সীমাবদ্ধতার জায়গাটা। আরেকটা হলো যে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তখন তো যারা ভিউয়ার তারা তো তখন দেখতে পারে নাই যে আমরা কি তথ্য দিচ্ছি, যার কারণে তাদের একটা পারসেপশন বা একটা ধারণা জন্মেছিল যে আমরা মনে হয় কোনো তথ্যই দিচ্ছি না। কিন্তু আমরা যেইটুকু দিতে পেরেছি শত বাধা বিপত্তি এবং হুমকির মুখে, সেটাও কিন্তু কম ছিল না। তার মানে হচ্ছে আমরা তো যেই ধরনের এর আগে একটা ঢালা অভিযোগ করা হয়েছিল যে মিডিয়া আমাদের পক্ষে কাজ করছিল না, তাইলে এত মিডিয়া কাজ যদি নাই, আমাদের মাঝে মাঝে প্রশ্নটা আসতো যে তাইলে এই মিডিয়াগুলোকে সরকার বন্ধ করে দিয়েছিল কেন, বা তাদেরকে ব্ল্যাক আউট করতো কেন, এত জোরালোভাবে সতর্ক করতো কেন? না, এখন দেখুন এইখানে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে ম্যাক্সিমাম গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যম, সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম, সরকারি লোকদের দ্বারা পরিচালিত গণমাধ্যম, তারা কিন্তু জুলাই আন্দোলনের কথা বলেনি। তারা কিন্তু সরকারের পারপাস সার্ভ করেছে তখন। আর যে সমস্ত গণমাধ্যম মুষ্টিমেয়, যেমন আপনার এনটিভি, বাংলা ভিশন, এই জাতীয় গণমাধ্যম কিন্তু আন্দোলনকারীদের কথা বলেছে, কম করে হলেও বলেছে। আমরা কিন্তু আন্দোলনকারীদেরকে দুষ্কৃতকারী কোনোদিন বলিনি। অন্যান্য গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত, তারা কিন্তু দুষ্কৃতকারী বলেছে, জঙ্গি বলেছে, হামলাকারী বলেছে, আমরা কিন্তু বলেছি আন্দোলনকারী। সুতরাং যারা আন্দোলন করেছে তাদেরও বুঝতে হবে যে সে সময় আমরা কোন ট্রমাটিক সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা গিয়েছি, কোন প্রেসারে থেকে আমরা তখন কাজ করেছি। শুভ একটা বিষয় যে চ্যানেল কিন্তু অনেকগুলোই ছিল, পত্রিকা মাধ্যম, গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন বা আরো যে অন্যান্য মাধ্যম, রেডিও, এগুলোর মধ্যে এই 4টা প্রতিষ্ঠানে টার্গেটেড হলো কেন, ঠিক ওই সময়? ওই সময় কারণ এই 4টা গণমাধ্যম টার্গেটেড হওয়ার কারণ হলো শেখ হাসিনার সরকার তার মেশিনারিজ মনে করেছে এই 4টা গণমাধ্যম যদি কোনো কারণে যদি গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নেয়, অর্থাৎ এই দমন নিপীড়নের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, যদি একযোগে কাজ করে, তাহলে যে কোনো সময় তার মসনদে কাঁপন ধরতে পারে সে। তার মানে হচ্ছে বাংলা ভিশন, এনটিভি, দেশ টিভি এবং চ্যানেল 24, এই 4টাই ছিল শেখ হাসিনার একটা তার প্রথম শত্রু আর কি মিডিয়ার মধ্যে, গণমাধ্যমের মধ্যে। আমরা দেখেছি অন্য অনেক প্রতিষ্ঠানই বা অনেক গণমাধ্যমই অনেকেই সে সময় ভালো কাভারেজ করেছে, কিন্তু তাদের উপর তো এই খড়গটা আসতে দেখিনি আমরা।
অন্যদের ওপর? না, এটার একটা কারণ হলো, দেখুন এই 4টা গণমাধ্যমের ভিতরে আপনি দেখবেন যে এই গণমাধ্যম পরিচালনা, এই গণমাধ্যমের গণমাধ্যম কর্মী যারা খবর সংগ্রহ করে, সংবাদকর্মী, তারা কিন্তু পেশাদার। তারা কিন্তু তাদের পেশাদারিত্ব বজায় রেখেছে দীর্ঘদিন ধরে, যার কারণে ওই জায়গাটায় সরকারের পক্ষ থেকে এক ধরনের এক্সট্রা মনিটরিং ছিল। ধরেন এমনও বলা হয়েছে, আমরা যখন বললাম যে কোনো কোনো গণমাধ্যম তো কখনো কখনো দেখাচ্ছে, পত্রিকাগুলি দেখাচ্ছে, তাহলে বলছে, তাহলে আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? তখন এই বাধাটা দিত কারা, মানে এটা একটু প্রকাশ করা দরকার। এই বাধাটা গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে মানে আসতো, বিভিন্ন পার্টিকুলার একটা জায়গা থেকে আপনি বলতে পারবেন না। একটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসতো, আরেকটা হলো তথ্য মন্ত্রণালয় থেকে আসতো, বিটিআরসি থেকে আসতো, আরেকটা হলো বিভিন্ন এজেন্সি থেকে আসতো। সো আরেকটা হলো যে যারা তখন এই আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বিট কভার করত, তাদের মাধ্যমেও সফট কিছু তথ্য দেয়া হতো যে না, এদিক সেদিক করা যাবে না। তারাও ধরেন এক ধরনের আতঙ্কের ভিতরে থাকতো, যেহেতু তারা চাকরি করে সেখানে তাদেরকে যেতে হয়, তাদের সেই মেসেজটা তো ক্যারি করতে হয়। তো যার কারণে তখন যেটা বলা হতো, আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনারা আলাদা, বলে যে কেন, আমার সাথেও মাঝে মধ্যে কথা হতো, কেন আমরা আলাদা কেন? বলে যে এনটিভি বাংলাদেশের গ্রহণযোগ্যতা অন্য অনেকগুলির গ্রহণযোগ্যতার চেয়ে অনেক বেশি, যার কারণে আমাদের কাছে এগুলোর মানে গুরুত্ব কিন্তু আলাদা, জনগণের কাছেও যেমন আলাদা, সরকারের কাছেও আলাদা। সুতরাং এই জন্য মনিটরিংটা আমাদের প্রতি বেশি ছিল। আমরা একদম শেষের দিকে এসেছি। আমরা সর্বশেষ একটা কথাই, মানে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে এত আন্দোলন সংগ্রাম, তারপর এত আমাদের ত্যাগ, এত মানে আমাদের প্রত্যাশা প্রাপ্তি সবকিছু মিলে আমরা যদি বলি যে অবশেষে আমরা সেই তৎকালীন সরকারকে, স্বৈরাচারী যে সরকার, সেই সরকারকে দেশের মানুষ উৎখাত করতে পেরেছে। তারপর 1 বছর চলে গেছে, তারপরও দেখছি যে মিডিয়াগুলোতে আমরা এখন তো আর সেই ভয়ে থাকার কথা না, বারবারই বলা হচ্ছে বিভিন্নভাবে যে মিডিয়ার উপর থেকে এখন অভিযোগগুলো সরছে না। তা আপনার কাছে কি মনে হয় যে আসলে এখন আমরা কতটুকু স্বাধীন হতে পেরেছি, বা এখন আমাদের বাইন্ডিংসটা কোথায়, এখনো আমরা কি সঠিক জায়গায় মানে আছি কিনা? তখন না হয় সরকারের চাপ ছিল, এখন আলটিমেটলি আমাদের কি অবস্থা? এই মিডিয়া কি আসলে স্বাধীন অথবা সঠিকভাবে কাজ করছে কিনা, আমরা আমাদের জায়গায় ঠিক আছি কিনা? এখানে 2টা পয়েন্ট সুজন। একটা হলো ধরুন আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা স্বাধীন, সেই জায়গায় যে পরিস্থিতি বিরাজ করছে, যেটুকু সাংবাদিকতা হচ্ছে, এটা এক ধরনের সাংবাদিকতা। বাংলাদেশে গত 1 বছরে এখন পর্যন্ত কোনো কিছু কি স্থির হয়েছে? কোনো বিভাগ স্থির হয়েছে? প্রশাসন স্থির হয়েছে? রাজনীতি স্থির হয়েছে? আমাদের অর্থনীতির কাঠামো স্থির হয়েছে? যদি না হয়ে থাকে, শুধু আপনি আমি বলবো যে গণমাধ্যম কেন স্থির না? গণমাধ্যমের কি সংস্কার সম্পূর্ণ হয়েছে? হয়নি। গণমাধ্যমে যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিলিটেড ছিল, যারা পরিচালনা করেছে, তাদের এখান থেকে কত ভাগ আপনি দেখবেন যে সরাসরি বললে যে যারা ওই সময় স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেছে, দোষণ না বললেও আমরা যদি আরো সহজ ভাবে বলি যে ওই কাঠামোটা কতটুকু ভাঙতে পেরেছি আমরা, বা সরকার কতটুকু ভাঙতে পেরেছে, ওইটা যেমন সত্য নির্মম বাস্তবতা, তেমনি আমাদের 16 বছরে যে অভ্যাসটা গড়ে উঠেছে, নতজানু থাকা, নিজ থেকে যোগাযোগ করা, সেন্সর করা, একটা ভয়ের সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে কি এখনো আমরা বের হতে পেরেছি? এটা সময় লাগবে। যেই অভ্যাস আমাদের 16 বছরে তৈরি হয়েছে, সেই অভ্যাস তো 16 মাসও হয়নি। তাহলে আপনি সেই ট্রমা থেকে বের হবেন কিভাবে? সেই ট্রমা থেকে বের হতে সময় লাগবে। সেজন্য সংস্কার জরুরি। সংস্কার না হলে আপনি এই ট্রমা থেকে বের হতে পারবেন না। আরেকটা যেটা, সেটা হলো যে আপনি রুটি রুজিতে যদি সাংবাদিককে স্বাধীন করতে না পারেন, তার
ওয়েজ যদি আপনি না বাড়ান, তার সুযোগ সুবিধা যদি আপনি না বাড়ান, কথায় কথায় যদি তার চাকরি খেয়ে দেওয়ার প্রবণতা যদি আপনি কমিয়ে না আনেন, তার ঝুঁকির জায়গাটা যদি আপনি না কমান, তাহলে আপনি স্বাধীন মত প্রকাশের নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? এখন কথায় কথায় সরকারের পক্ষ থেকে কিন্তু ফোন দেওয়া হয় না, এই নিউজ নামান, এটা কেন দিলেন। হ্যাঁ, হয়তো মানে কোনো না কোনো এন্ড থেকে মনিটর হয়, কিন্তু সাথে সাথে কি রিয়াকশন দেওয়া হয় সেই সংখ্যাটা কিন্তু কম। কোনো কোনো ঘটনায় হয়তো দেয়া হয়, কিন্তু ঢালাওভাবে সব ঘটনায় দেয়া হয় এটা আমি বিশ্বাস করি না। সুতরাং আমাদের ওই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের ভেতরের সংস্কারটা দরকার, আমাদের কাঠামোটা চেঞ্জ করা দরকার। তার মানে আমরা আশা করছি যে আমরা আমাদের কাঠামো পরিবর্তন হবে, বিশেষ করে আমরা যারা মিডিয়ার কর্মীরা যারা আছি তারা সেই প্রত্যাশাই করি। আর আমাদের আর কখনো এই রকমের ভয়াল পরিস্থিতিতে আমরা না পড়ি, এমনটা তো প্রত্যাশা আমরা করতেই পারি না, এই ভয়াল পরিস্থিতি আবার আসবে বলে আমার কাছে মনে হয় না। সেটা যেন না আসে সেজন্য একটা কাঠামো তৈরি করা দরকার, সংস্কারটা জরুরি। শোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিয়েছেন। সুজন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।